20 কোটি টাকা না থাকলে কেউ নির্বাচন করতে পারবে না। সংসদ সদস্য হতে কত টাকা লাগে? 20 কোটি নাকি আরো বেশি? কি হবে যদি এমন কথা বলা মানুষটি নিজেই হন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, যিনি কিছুদিন আগেও দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন, আর সেই তিনি যদি এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটিতে নির্বাচন করার জন্য কোটি কোটি টাকার খেলায় নামেন? অবিশ্বাস্য মনে হলেও এমনই এক জটিল রাজনৈতিক নাটকের প্রধান চরিত্রে পরিণত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যে ছাত্র নেতাকে দেখে নতুন দিনের স্বপ্ন দেখেছিল দেশের তরুণ সমাজ, সেই তিনি আজ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন উঠেছে বিএনপিতে যোগ দিয়েও নির্বাচন করবেন। কিন্তু কেন? চলুন আদ্যপান্তটা জেনে নেওয়া যাক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করছে, ঠিক তখনই আলোচনায় আসে ঢাকা 10 আসনটি। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রধান বিরোধী দল বিএনপি যখন তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে, তখন দেখা যায় এই আসনটি সহ মোট 63টি আসন ফাঁকা রেখেছে জোটের শরিকদের জন্য। আর এখানেই গল্পের শুরু। গুঞ্জন ওঠে এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন ছাত্র আন্দোলনের নেতা ও বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ। গুঞ্জনকে সত্যি প্রমাণ করে তিনি তার ভোটার এলাকা কুমিল্লার মুরাদনগর থেকে পরিবর্তন করে ঢাকা 10 আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। শুধু ভোটার হওয়াই নয়, বিভিন্ন সূত্র নিশ্চিত করে যে বিএনপির সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবেই তিনি এই আসন থেকে প্রার্থী হতে চলেছেন। কিন্তু যে ছাত্রনেতা শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাকে কেন বিএনপি নিজেদের দলের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে? এই সিদ্ধান্ত কি বিএনপির তৃণমূল কর্মীরা মেনে নিতে পারছেন? উত্তরটা একেবারেই না। আসিফ মাহমুদের প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ঢাকা 10 আসনের বিএনপি সমর্থকদের মধ্যে। তাদের অনেকেই আসিফকে বহিরাগত এবং সুবিধাবাদী হিসেবে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উপড়ে দিয়ে একজন লিখেছেন, আসিফকে ভোট চাইতে এলাকায় এলে ঝাঁটাপেটা করা হবে। প্রশ্ন হলো, এত ক্ষোভের কারণ কি? এর পেছনের কারণ খুঁজতে গেলে আমাদের কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই নেতার বিরুদ্ধে পরবর্তীতে একটি মামলা সাজা হয়। বিএনপির অনেক কর্মীর অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর আসিফ মাহমুদ তার ক্ষমতার ব্যবহার করে ইশরাককে মেয়র পদে বসতে দেননি। তাদের মতে আদালতের রায়ের পরও আসিফ পেছনে থেকে কলকাঠি নেড়েছেন, যার কারণে ইশরাক তার পদ ফিরে পাননি। যে আসিফকে তারা নিজেদের লোক ভেবেছিলেন, তিনি দলের একজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে কাজ করেছেন। এই ধারণা থেকেই ক্ষোভের জন্ম। কর্মীরা মনে করছেন বিএনপি হয়তো আসিফের সেই বেইমানি ভুলে যেতে পারে, কিন্তু তারা ভুলবেন না। বিতর্ক শুধু এখানেই থেমে নেই। সম্প্রতি আসিফ মাহমুদের একটি পুরনো বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। সেই বক্তব্যে তিনি বলেছিলেন, বাংলাদেশে 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদে নির্বাচন করা সম্ভব নয়। মানুষ কি টাকা ছাড়া ভোট দেবে? তাই আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করব নাকি করব না। এই বক্তব্যই এখন তার জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। যে ব্যক্তি বলছেন নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে, তিনি এখন প্রার্থী হতে চলেছেন। সমালোচকরা প্রশ্ন তুলছেন, একজন ছাত্র নেতা এত অল্প সময়ে কিভাবে 20 কোটি টাকার মালিক হলেন? তিনি কি আলাদিনের চেরাগ পেয়েছেন যে রাতারাতি এত টাকার ব্যবস্থা করে ফেললেন? অনেকেই সন্দেহ করছেন উপদেষ্টা পদের ক্ষমতা ব্যবহার করে তিনি হয়তো রাষ্ট্রের অর্থ তছরূপ করছেন এবং সেই অর্থ দিয়েই এখন নির্বাচনের মাঠে নামতে চাইছেন। তার এই বক্তব্য একদিকে যেমন দেশের নির্বাচনী ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরে, তেমনই তার নিজের স্বচ্ছতাকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আসিফ মাহমুদকে নিয়ে বিতর্কের পালে নতুন করে হাওয়া দিয়েছে তার বাবা বিল্লাল হোসেনের কর্মকাণ্ড। উপদেষ্টা হিসেবে আসিফ ক্ষমতা পাওয়ার পর তার বাবা নিজ এলাকা কুমিল্লায় এক মূর্তিমান আতঙ্কে পরিণত হন বলে অভিযোগ ওঠে। বেপরোয়া বিল্লাল নামে পরিচিত তার বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। ট্রিপল মার্ডার, সনাতন ধর্মাবলম্বী শিক্ষক দুলাল মালাকারের জায়গা জমি জোরপূর্বক দখল, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীকে জেল ও রিমান্ডে নিয়ে 30 লাখ টাকা চাঁদা আদায় এবং স্কুলের টাকা আত্মসাতের মতো
গুরুতর সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি স্কুলের অর্থ আত্মসাতের জন্য তাকে বহিষ্কারও করা হয়েছিল, যদিও পরে তিনি ক্ষমা চেয়ে স্কুলে ফিরে আসেন। ছেলের ক্ষমতার দাপটে তিনি এতটাই বেপরোয়া হয়ে ওঠেন যে মুরাদনগরের সাধারণ মানুষ তার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করে। তাদের স্লোগান ছিল, বাপে পুতে মিল্লা, মুরাদনগর খাইলো গিল্লা। এই ঘটনাগুলো আসিফ মাহমুদের রাজনৈতিক ক্যারিয়ারের উপর কালো ছায়া ফেলেছে। যে ব্যক্তি নিজে স্বচ্ছ রাজনীতির কথা বলেন, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যদি এমন ভয়ঙ্কর সব অভিযোগ থাকে, তাহলে জনগণ তাকে কিভাবে বিশ্বাস করবে? এমন সব গভীর ও জটিল রাজনৈতিক বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করি প্রতিটি খবরের পেছনের খবর আপনাদের সামনে তুলে ধরতে। আসিফ মাহমুদের নির্বাচন করার সিদ্ধান্তটি কেবল একটি রাজনৈতিক বিতর্ক নয়, এটি একটি নৈতিক প্রশ্নও বটে। জুলাই গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। আসিফ মাহমুদ সেই সরকারেরই একজন উপদেষ্টা। এখন তিনি নিজেই যদি নির্বাচনে প্রার্থী হন, তাহলে সেই নির্বাচন কতটা নিরপেক্ষ হবে? বিএনপির একজন সমর্থক ফেসবুকে লিখেছেন, আসিফ ও আরেক উপদেষ্টা মাহফুজ এখনো পদত্যাগ করেননি। তারা ক্ষমতার মধু শেষ পর্যন্ত খেয়ে তারপর নির্বাচনে নামবেন, যা নির্বাচনী শিষ্টাচারের পরিপন্থী। তাদের আরও আগেই পদত্যাগ করা উচিত ছিল। এই সমালোচনা অমূলক নয়, কারণ উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে নির্বাচনে অংশ নেওয়াটা অবশ্যই স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। অন্যদিকে আসিফের সাবেক সহযোদ্ধা এবং কোটা সংস্কার আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম যেখানে নতুন দল গঠন করে রাজনীতিতে এসেছেন, সেখানে আসিফ এখনো কোনো দলই আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। তিনি কি বিএনপিতে যোগ দেবেন নাকি জোটের অংশ হিসেবে নির্বাচন করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি যে পথেই হাঁটুন না কেন, তার এই সিদ্ধান্ত তাকে এবং পুরো ছাত্র আন্দোলনকে একটি কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। সব মিলিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন এক জটিল ধাঁধার নাম। তিনি কি একজন আদর্শবাদী ছাত্রনেতা যিনি পরিস্থিতির শিকার, নাকি একজন উচ্চভিলাষী রাজনীতিবিদ যিনি ক্ষমতার স্বাদ পেতে পুরনো আদর্শকে বিসর্জন দিয়েছেন? তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি তার উত্থানের পেছনে কঠিন বাস্তবতা? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে। তবে তার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। একজন বিপ্লবী নেতার রাজনীতিবিদ হয়ে ওঠার পথটি কতটা মসৃণ আর কতটা কাঁটাই ভরা, আসিফ মাহমুদের ঘটনায় হয়তো তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে। আপনারা কি মনে করেন, আসিফ মাহমুদের কি নির্বাচনে অংশ নেওয়া উচিত? তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।